বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে বুকে বাঁধা গ্রেনেড এবং হাতে রাইফেল নিয়ে নারকীয় সেই যুদ্ধভূমিতে সন্তান প্রসব করা, কিংবা অন্ধকার হিমশীতল রাতে দুর্গম আল্পস পর্বত লঙ্ঘন করা, অথবা দানবাকৃতি শত্রুদের রাতভর জান্তব যৌন লালসা মেটানোর পরে রাত শেষে তারা ধারালো অস্ত্রে একটি স্তন কেটে নিলে নিদারুণ যন্ত্রণায় অশান্ত নদী পেরোনো, কিংবা নাৎসিদের চোখে ধুলো দিয়ে পালানোর পথে গভীর জঙ্গলে বিষধর সাপকে জড়িয়ে ধরা যাদের কাছে ছিল তুচ্ছ বিষয়, সেই সংঘর্ষময় উত্তাল জীবনের কাহিনী একদিকে যেমন চোখের কোণে জল এনে দেয়, অপরদিকে তেমনই রগে অশ্লীল যৌন নৃশংসতার বিবরণ সারা শরীরে শিহরণ জাগিয়ে তোলে। বিগত শতাব্দীতে ঘটে যাওয়া দুটো বিশ্বযুদ্ধ থেকে শুরু করে সারা পৃথিবী জুড়ে যত নাশকতা চলেছে, সেই সমস্ত বিভীষিকাময় হত্যাকাণ্ডের মাঝে পুরুষের পাশাপাশি সময়ের আড়ালে থেকে যাওয়া এমন কিছু দুর্ধর্ষ নারীদের উপাখ্যান উঠে আসে, যারা তাদের দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে অনায়াসে আত্মবলিদান দিয়ে গেছে। আজকের এই ভিডিওতে তুলে ধরব সেই সব অগণিত নারীদের মধ্যে থেকে বাছাই করা ইতিহাসের সেরা 4 জন দুর্ধর্ষ মহিলা গুপ্তচরকে, যারা নির্মম অত্যাচার সহ্য করা থেকে শুরু করে যৌন নিপীড়ন, শত্রু শিবিরের পাশবিক নির্যাতন এবং জীবনের বাজি রেখে দুর্গম বিপদসংকুল প্রতিকূলতায় এমন ভয়ঙ্কর ঘৃণ্য পরিস্থিতির শিকার হয়েছিল, যা শুনলে যে কোনো মানুষের গা গুলিয়ে উঠতে পারে। নাম্বার 1-এ যে রয়েছে, সে বাকি 3 জনের থেকে ভয়ঙ্করভাবে সম্পূর্ণ আলাদা। আবার ওই 3 জনের জীবনের সাথে অদ্ভুতভাবে তার মিলও রয়েছে, যেটা খুবই রহস্যজনক। তো চলুন শুরু করা যাক। নাম্বার 4, ভায়োলেট জ্যাবো, একজন ফরাসি গুপ্তচর। জ্যাবো ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন ব্রিটিশ ফ্রেঞ্চ এসওই, অর্থাৎ স্পেশাল অপারেশনস এক্সিকিউটিভ এজেন্ট। 1921 সালের 26শে জুন ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করে ভায়োলেট রেনি এলিজাবেথ জ্যাবো। মৃত্যুর পর তাকে ফ্রান্স থেকে রেজিস্ট্যান্স মেডাল এবং ক্রুয়েক্স দে গুয়েরে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এছাড়াও তাকে মরণোত্তর জর্জ ক্রস পুরস্কারে ভূষিত করা হয়েছিল। জ্যাবোর বয়স যখন মাত্র 11 বছর, তখন থেকেই সে জিমন্যাস্ট, লং ড্রাইভ, বাইসাইক্লিং এবং আইস স্কেটিংয়ে পারদর্শী ছিল। স্পেশাল ফোর্সে যোগ দেওয়ার আগে থেকেই তার বন্দুকের নির্ভুল নিশানা, অদম্য সাহস এবং বুদ্ধিমত্তা তাকে অনেক গুরুত্বপূর্ণ অভিযানের দিকে ঠেলে দিয়েছিল। তার জীবনের সবচেয়ে বড় এবং শেষ অভিযান ছিল বিশ্বযুদ্ধের একটা জরুরি অবস্থায় ফ্রেঞ্চ রেজিস্ট্যান্সকে সাপোর্টের জন্য বিমান থেকে প্যারাশুট গ্লাইডিং করে আকাশপথে জার্মান দখলীকৃত ফ্রান্সে অবতরণ করা। সে সময় ফ্রান্সে মার্শাল ফিলিপ পিতের অধীনে জারি করা ছিল ভিচি শাসন, যা ছিল হিটলারের অধীনস্থ একটা পাপেট গভর্নমেন্ট। 1944 সালের 10ই জুন জ্যাবো এবং তার দল ফ্রান্সের লিমোজ শহরের কাছে নেমে আসার সাথে সাথেই জার্মানদের পেতে রাখা অ্যাম্বুসের ফাঁদে পড়ে যায়। তাকে সেখান থেকে গেস্টাপো সৈন্যরা ধরে নিয়ে চলে যায় জার্মানির র্যাভেন্সব্রুক কনসেন্ট্রেশন ক্যাম্পে। শুরু হয় অমানবিক অত্যাচারের সাথে ইন্টারোগেশন, রিপিটেডলি গণধর্ষণ এবং ফোর্সড লেবার ছাড়াও তাকে নগ্ন করে হিমশীতল বরফ জলে আপাদমস্তক চোবানো হতো। দীর্ঘ 7 মাস কেটে যাওয়ার পর তার কাছ থেকে গোপন তথ্য আদায়ের জন্য তার নগ্ন পিঠে একদিন গনগনে উত্তপ্ত ধাতব দণ্ড নিয়ে বসিয়ে দেয় এক গেস্টাপো। আশঙ্কাজনক পরিস্থিতিতে তার পরদিন 1945 সালের ফেব্রুয়ারির 5 তারিখ ভোরে, যখন জ্যাবোর প্রায় শেষ নিঃশ্বাস চলছে, তখনও যখন সে মুখ খুলল না, তখন তাকে র্যাভেন্সব্রুকের সেই ক্যাম্পেই মাথায় গুলি করে হত্যা করা হয়। নাম্বার 3, ন্যান্সি ওয়েক। 1912 সালে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে জন্মানো একজন নার্স এবং জার্নালিস্ট পেশার আড়ালে ন্যান্সি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ফ্রেঞ্চ রেজিস্ট্যান্সের একজন সিক্রেট এজেন্ট। যে কোনো জটিল অভিযান থেকে শত্রুদের চোখে ধুলো দিয়ে বেরিয়ে আসার অসম্ভব দক্ষতা থাকার কারণে তাকে হোয়াইট মাউস বলা হতো। অপরূপ সৌন্দর্য, যৌন আকর্ষণ, প্রলোভনের ক্ষমতা এবং অদম্য সাহস ব্যবহার করে ন্যান্সি গোয়েন্দা তথ্য সংগ্রহ করত এবং তার উচ্চপদস্থ কর্মকর্তাদের
মিত্র শক্তির সাথে সহযোগিতা করার জন্য রাজি করিয়েছিল। ন্যান্সির শৈশব কেটেছে সিডনি, নিউ সাউথ ওয়েলস এবং অস্ট্রেলিয়ায়। 1930 সালে নিউজিল্যান্ড থেকে ফ্রান্সে চলে এলে একজন ফ্রেঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হেনরি ফিউকাকে বিবাহ করে ন্যান্সি। জার্মানি পোল্যান্ড দখল করার সাথে সাথে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হলে ন্যান্সি ফ্রান্সের প্যাট ওলিয়ারি এসকেপ নেটওয়ার্কে যোগ দেয়। সেই এসকেপ নেটওয়ার্কের একজন সদস্য হিসাবে সে জার্মান দখলীকৃত ফ্রান্সের অ্যালায়েড ফোর্সের বিমান বাহিনীকে সহযোগিতা করতে থাকে। কিন্তু 1943 সালে জার্মানরা তার কাজের ব্যাপারে সতর্ক হয়ে গেলে সে ফ্রান্স থেকে স্পেনে পালিয়ে যায়। এরপর জার্মানরা তার হাজব্যান্ডকে হত্যা করলে প্রিয়তমাসুর লাশ ফেলে রেখে জ্বলন্ত বারুদ বুকে নিয়ে স্পেন ছেড়ে সে পাড়ি দেয় ইংল্যান্ডে। ইংল্যান্ডে আসার পর স্পেশাল অপারেশনসে যোগ দেয় এবং তার ছদ্মনাম হয় হেলেন। ন্যান্সির জীবনের সবচেয়ে রোমাঞ্চকর এবং বিভীষিকাময় অভিযান ছিল 1944 সালে বিশ্বযুদ্ধ চলাকালীন এক ভয়াবহ রাত। প্যারাশুটে করে জার্মান অধিকৃত ফ্রান্সের অভার্ন অঞ্চলে অবতরণ করার পর সম্মুখ সমরে গানশট ফায়ারিং চলে বিশাল বড় জার্মান সেনাবাহিনীর সাথে। এরপর একটি অত্যন্ত জরুরি তথ্য সেখান থেকে লন্ডনের এসওইতে পৌঁছে দেওয়ার জন্য ন্যান্সি সেদিন যুদ্ধভূমি থেকে 500 কিলোমিটার বাইসাইকেল চালিয়েছিল। পাহাড়ি দুর্গম পথ, ঘন অন্ধকারে ঢাকা জঙ্গল, বন্য নেকড়ের গর্জন আর পিছনে নাৎসিদের প্যান্জার ট্যাঙ্ক থেকে ছুটে আসা মেশিনগান ফায়ারিংয়ের বুলেট এড়িয়ে বাইসাইকেলে পেডালিং করে পালিয়ে যাচ্ছে একটি সাদা ইঁদুর ন্যান্সি ওয়ে। সেদিনের সেই ন্যাজি এসকেপ ইতিহাসের পাতায় বিশ্বযুদ্ধের যত বিভীষিকাময় ঘটনা ঘটেছে তার শীর্ষস্থানে রয়ে গেছে চিরতরে। যুদ্ধ পরবর্তী সময়ে বাকি জীবনটা ন্যান্সি কাটিয়েছিল এয়ার মিনিস্ট্রিতে একজন ইন্টেলিজেন্স অফিসার হিসাবে। 2011 সালে 98 বছর বয়সে তার মৃত্যু হয় লন্ডনে। নাম্বার 2, ক্রিস্টিন গ্র্যানভিল, যার আসল নাম ছিল মারিয়া ক্রিস্টিনা ইয়ানিনা স্কারবেক। পোলিশ বংশোদ্ভূত এই ব্রিটিশ সিক্রেট এজেন্ট তার আকর্ষণীয় সৌন্দর্য, দুঃসাহসিকতা এবং শত্রুদের প্রলুব্ধ করার ক্ষমতার জন্য বিউটি উইথ ব্রেন হিসাবে পরিচিত ছিল। আবার অনেকে বলতো ব্রিটেনের মোস্ট গ্ল্যামারাস স্পাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্কারবেক ছিল ফার্স্ট ফিমেল এজেন্ট এবং স্পেশাল অপারেশনসের সমস্ত মহিলা গুপ্তচরদের একজন ইনফ্লুয়েন্সার। 1908 সালের 1 মে পোল্যান্ডের জেপনিকা শহরে জন্মানো স্কারবেক ছিল ছোটবেলা থেকেই অসম্ভব সুন্দর, আকর্ষণীয় এবং অদম্য সাহসী। ন্যাজি অকুপায়েড পোল্যান্ড ও ফ্রান্সে তার বহু রোমাঞ্চকর অভিযান এবং দুঃসাহসিক কীর্তির নজির রয়েছে, যে কারণে স্কারবেক ছিল চার্চিলের ফেভারিট স্পাই। 1941 সালে গ্রেট ব্রিটেনের একজন গুপ্তচর হিসাবে স্কারবেক নতুন নাম ধারণ করে ক্রিস্টিন গ্র্যানভিল নামে। স্কারবেকের জীবনের সবচেয়ে দুর্ধর্ষ এবং জটিল অপারেশন ছিল দুজন এসওই এজেন্ট আলেকজান্ডার ওয়ালেস এবং ফ্রান্সিস ক্যামার্সকে জার্মান বন্দি শিবির থেকে কৌশলে বের করে নিয়ে আসা, যেখানে জানা গেছে যে তাদেরকে হত্যা করা হবে আর মাত্র কয়েক ঘন্টা পরেই। স্কারবেক তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়েছিল সেদিন। জার্মান গার্ডসদের প্রলুব্ধ করে তাদের শয্যাসঙ্গী হয়ে একসাথে 3 জনের যৌন লালসা মেটানোর পর তাদের বেহুশ করে সেই বিবস্ত্র অবস্থায় এক গেস্টাপো কমান্ডারের কপালে রিভলভার তাক করে তাকে 2 মিলিয়ন ফ্রাঙ্ক ছুঁড়ে দেয়। তার দেহ নগ্ন, গলায় লকেটের মতো করে ঝুলছে সায়ানাইড ট্যাবলেট, হাতের শক্ত মুষ্টিতে লোডেড রিভলভার আর চোখ থেকে ঠিকরে পড়ছে আগুন। পিছনে গারদের দরজা খুলে বেরিয়ে যাচ্ছে সেই দুজন এসওই এজেন্ট। বিশ্বযুদ্ধের ইতিহাসে সেরা রোমাঞ্চকর দুর্ধর্ষ ঘটনাগুলোর মধ্যে এটা ছিল অন্যতম। যুদ্ধ শেষ হলে গ্রেট ব্রিটেন থেকে তাকে জর্জ মেডাল এবং ফ্রান্স থেকে ক্রোয়েক্স দে গুয়েরে অ্যাওয়ার্ড দেওয়া হয়। 1952 সালে স্কারবেকের রূপের আগুনে পুড়ে পাগল হয়ে যাওয়া প্রেমে প্রত্যাখ্যাত এক উন্মাদ প্রেমিক তাকে পিছন থেকে ছুরিকাঘাত করে। 15ই জুন স্কারবেক ওরফে ক্রিস্টিন গ্র্যানভিলের মৃত্যু হয়।
পরবর্তীকালে হলিউডে স্কারবেকের রোমহর্ষক কাহিনী অবলম্বনে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। নাম্বার 1, মাতা হারি, যার আসল নাম মার্গারেথা গিরত্রুইদা জিল। গুপ্তচর বৃত্তির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর এবং নৃশংসতার তালিকায় শীর্ষস্থানে রয়েছে এই ডাচ গুপ্তচরের নাম, যার বিরুদ্ধে জার্মানির হয়ে গোয়েন্দাগিরি, কয়েক হাজার সৈনিকের হত্যা এবং অসংখ্য সিরিয়াল কিলিংয়ের অপরাধে অভিযুক্ত থাকার কারণে ফ্রান্সের এক ফায়ারিং স্কোয়াডে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। পেশায় পতিতা এবং বার ড্যান্সার মাতা হারি জন্মগ্রহণ করে 1876 সালের 7ই অগাস্ট নেদারল্যান্ডের লিওয়ার্ডেন শহরে। অপরূপ সৌন্দর্য, মোহময়ী যৌন আবেদন, শরীরী বিভঙ্গের দ্বারা প্রলুব্ধ করার ক্ষমতা এবং অনায়াসে নির্মমভাবে হত্যা করার দক্ষতা এই ডাচ যুবতীকে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে পৃথিবীর সবচেয়ে দুঃসাহসিক গুপ্তচরে পরিণত করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় নেদারল্যান্ড ছিল একটা নির্দল দেশ। সে সময় ফ্রান্সের সাথে জোটবদ্ধ থাকা রাশিয়ার ইনফ্যান্ট্রি ডিভিশনের ক্যাপ্টেন ভাদিম ম্যাসলোভ ছিল জিলের প্রেমিক। জার্মানদের সাথে ওপেন গানফাইটিংয়ে ম্যাসলোভ সিরিয়াসভাবে উন্ডেড হলে তাকে দেখতে যাওয়ার জন্য জিল যুদ্ধক্ষেত্র এড়িয়ে নেদারল্যান্ড থেকে স্পেন এবং ব্রিটেনের মধ্যে দিয়ে ফ্রান্সে যায়। কিন্তু একটা নির্দল দেশের নাগরিক হওয়ার জন্য তাকে ম্যাসলোভের সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। এমতাবস্থায় ফ্রেঞ্চ অ্যাডমিরাল ডক্সিম বুরো তার উপর একটা শর্ত আরোপ করে দেখা করার অনুমতি দেয়। জিলকে ফ্রান্সের হয়ে জার্মান ক্রাউন প্রিন্স কাইজারের পুত্র উইলহেলমকে যৌন আকর্ষণে প্রলুব্ধ করে তার থেকে গোপন তথ্য সংগ্রহ করে ফরাসি শিবিরে পাঠাতে হবে। প্রেমিক ম্যাসলোভের একটা চোখ যুদ্ধক্ষেত্রে নষ্ট হয়ে গিয়েছিল। তার সাথে দেখা করার পর গণিকাবৃত্তি করা নর্তকী জিল ডক্সিম বুরোর কাছ থেকে 1 মিলিয়ন ফ্রাঁ দাবি করে বসে সেই কাজ করার জন্য এবং মাতাহারি ছদ্মনাম ধারণ করে জার্মানির উদ্দেশ্যে রওনা দেয়। প্রথম বিশ্বযুদ্ধে সেন্ট্রাল পাওয়ারে থাকা জার্মানির পক্ষে তখন ছিল অ্যাস্ট্রো হাঙ্গেরি। বেশ কয়েকজন হাঙ্গেরিয়ান জেনারেলের থেকে তথ্য সংগ্রহ করার পর জার্মানির একটি অভিজাত পতিতালয়ে জায়গা করে নেয় মাতাহারি, যেখানে জার্মান অফিসারদের চলত নিত্য আনাগোনা। সেখানে নিজের প্রভাব খাটিয়ে তোলার জন্য কয়েকজন বার ড্যান্সারকে নৃশংসভাবে হত্যা করে ফেলে। মাতাহারি যখন প্রিন্স উইলহেলমের খুব কাছাকাছি, তখন কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ইনফ্লুয়েন্সকে কাজে লাগিয়ে চলে যায় তুরস্কের ইস্তানবুল শহরে। সে সময় জার্মানির সাথে যোগ দিয়েছিল তুরস্কে চলতে থাকা অটোমান সাম্রাজ্যের সুলতানরা। ইস্তানবুলের পেরা প্যালেস হোটেলে অটোমান সুলতানদের নর্তকী হিসাবে মাতাহারি প্রচুর মুনাফা অর্জন করার পাশাপাশি জার্মান শিবিরের তথ্য সংগ্রহ করেছিল। কিন্তু মিডল ইস্ট থেকে আসা কিছু সওদাগরের সন্দেহজনক প্রশ্ন তাকে অস্বস্তিতে ফেলতে শুরু করে। ফলে 1917 সালের জানুয়ারি মাসে হাড় কাঁপানো শীতে সে জার্মানিতে ফিরে আসে। সরাসরি জার্মান প্রিন্সের প্রাসাদে ঢোকার জন্য মেজর কেলকে সম্মোহিত করে ফেলে। প্রিন্সের যৌনসঙ্গী হিসাবে তার কাছে ফরাসি বাহিনীর কিছু ভুল তথ্য সরবরাহ করে জার্মানির গোপন পদক্ষেপ এবং মোটা অঙ্কের টাকা আদায় করে নেয় মাতাহারি। উইলহেলমের প্রাসাদ থেকে বেরিয়ে যাওয়ার বহুক্ষণ পরে কেলের চেতনা ফিরলে সে বার্লিনে একটা রেডিও মেসেজ ট্রান্সমিট করে এবং বর্ণনা দেয় একজন জার্মান এজেন্টের, যার কোডনেম H-21। বিবরণ শুনে কিছুক্ষণের মধ্যেই জার্মান ইন্টেলিজেন্স শনাক্ত করে ফেলে ওই সিক্রেট এজেন্ট আর কেউ নয়, বরং একজন ফ্রেঞ্চ স্পাই এজেন্ট H-21 মাতাহারি, যে কিনা জার্মানির প্রিন্সের চোখে ধুলো দিয়ে পালিয়েছে। হাজার চেষ্টা করেও জার্মান সেনারা তাকে ধরতে পারেনি। জার্মানির দক্ষিণে বেভারিয়ান আল্পস পর্বতের মধ্যে দিয়ে কনকনে ঠান্ডায় ছদ্মবেশ ধারণ করে পালিয়ে যায় ফ্রান্সের সেই স্কেপগোট মাতাহারি। পরে জানা যায় জার্মানি থেকে পালানোর সময় সে বহু মানুষকে রিপিটেডলি মার্ডার করেছিল। ফ্রান্সে এসে পৌঁছালে তাকে ফরাসি বাহিনী গ্রেপ্তার করে, কারণ জার্মান প্রিন্সের কাছে
ফ্রান্সের গোপন তথ্য সরবরাহ করে বিনিময়ে নগদ অর্থ আদায়ের খবর এসে পড়েছিল অ্যাডমিরাল ডক্সিন ব্যুরোর কাছে। ফরাসি সরকার তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করে। আদালতে সে দাবি করেছিল যে সে আসলে ফ্রান্সের হয়েই কাজ করেছে, কিন্তু প্রসিকিউশন কিছু প্রমাণ দাখিল করেছিল যাতে দেখা যায় জার্মান ইন্টেলিজেন্সের সাথে তার যোগাযোগ ছিল। পরবর্তীকালে বহুদিন পর্যন্ত যা বিতর্কের একটা বিষয় ছিল। অবশেষে 1917 সালের 15ই অক্টোবর জার্মানির গুপ্তচর হওয়ার অপরাধে ফ্রান্সের ভিনসেন্স ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করা হয় প্রথম বিশ্বযুদ্ধের একজন দণ্ডপ্রাপ্ত আসামি মাতাহারিকে। এর অনেক বছর পরে 1970-এর দশকে জার্মানি থেকে প্রথম বিশ্বযুদ্ধের সময়কার একটি সিল করা ফাইল খোলা হলে সেখান থেকে মাতাহারির কিছু গোপন তথ্য উঠে আসে, যেখানে দেখা যায় সে ছিল একজন ছদ্মবেশ ধারণকারী জার্মান এজেন্ট, যে আদতে একজন ফরাসি গুপ্তচর। নর্তকী, পতিতাবৃত্তি এবং একজন হত্যাকারী হলেও মাতাহারি কখনো তার দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করেনি। এই চারজন গুপ্তচরের মধ্যে কার জীবন সবচেয়ে বেশি সংঘর্ষময় এবং ভয়ঙ্কর বলে আপনার মনে হয়েছে তা কমেন্টে লিখে জানাবেন। মাতাহারির সাথে বাকি তিনজনের কোথায় কোথায় মিল বা অমিল রয়েছে বলবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।